ইউটিউবে একটার পর একটা রান্নার রেসিপি ভিডিও স্ক্রল করে যাচ্ছে ঝিলমিল, কিন্তু একটাও মাথা মুন্ডু তার মাথায় ঢুকছে না। এত বেলা হয়ে গেছে, এই সময়ে ভাবি কিছু পেটে না পড়লেও খিদে মেটার কোনো চান্স নেই। অথচ টেবিলের কত শত পদের সুস্বাদু খাবার সাজানো রয়েছে, সেসব ফেলে রেখে এখন তাকে নতুন করে রাঁধতে হবে। আল্লাহ, এই লোকটা আসলে চায় কি? কেমন মানুষ এটা? না, মানুষ হতেই পারে না সে। ধপ করে চেয়ারে বসে পড়ে হতাশার সুরে বলল ঝিলমিল, এটাও তো পারবো না আমি। টুম্পা আন্টি, কিভাবে খাবার বানাবো? টুম্পা রান্নাঘরে কাউন্টারে হেলান দিয়ে নিষ্পিত ভঙ্গিতে আপেলের কামড় বসালো। চিবোতে চিবাতেই নির্ভীক নির্ভাবনায় বলল, আমি কিছু কইতে পারুম না। আবার তোমার জামাই আইসা আমারে বকবো। যা মন চায় একটা বানাইয়া সোজা মুখে উপর নিয়ে দাও, যত ঢং। ঝিলমিল নিজের ভেজা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে চোখ গেল গোল গোল করে তাকালো। আর আমি আমি কি খাবো? তোমাকেও তো শেষেমেশে এইগুলোই গিলতে হবে। কয়েক মুহূর্ত রান্নাঘরে নিস্তব্ধতা সেরে রইল। টুম্পা মচমচ করে আপেলের আরেকটা কামড় নিয়ে একটু ভেবে বলল, এডা উপর আছে অবশ্য। কি উপায়? আমি মুখে মুখে কইয়া কইয়া দেই, তুমি রাঁধো। কখন কি ঢালবা, কি মশলা দিবা, আমি সব বইলা দিমু। আর তুমি সেই মতো হাত চালাবা। শেষ পর্যন্ত রান্নাটা তোমার হাতেই হইব। কাজে কাজও হইল, আবার জামাইয়ের হুকুমও মানা হইল। একই কথা। এক মুহূর্তের জন্য থমকে গেল ঝিলমিল। তারপরই যেই ডুবে যাওয়ার মানুষের হাতে খড়কুটো পাওয়ার মতো একরাশ উচ্ছ্বাসে টুম্পাকে এক হাতে ঝাপটে ধরে গালে কষে একটা চুমু বসিয়ে বলে উঠল, আই লাভ ইউ টুম্পা আন্টি, তুমি জাস্ট জিনিয়াস। এবার বলো, এই মোমেন্ট এলিয়েন দুপুরে কি খায়? নির্দিষ্ট কোনো পছন্দ নাই। যতদিন ধরে আইছে দুপুরে তেমন একটা বাড়িতে খায় না। বানাও গরুর রোজালা আর ভাত। টুম্পা কড়া তাকদীরে ঝিলমিলে রান্নাঘরে কাজে নেমে পড়লো। কোনোটা আগে তেলের উপর ছাড়তে হবে, কতটুকু পেঁয়াজ লাল হবে, বাটা মশলা কষাতে হবে। টুম্পা নিজের হাতে কিছুটা নাচিয়েও শুধু মুখে চালিয়ে সব সামাল নিচ্ছে। ঝিলমিলও তার কথা অনুযায়ী সব করছিল। ঘন্টা খানেকের মধ্যে রান্নাঘরে মশলার কড়া ঘ্রাণ ছড়িয়ে পড়লো। এক পাশে ধোয়া ওঠা ধপধপে সাদা ভাত, অন্য পাশে লালচে গরুর মাংসের রোজালা আর চিংড়ি মাছ ভুনা। সবচেয়ে বাটিতে খাবার বেড়ে নিতে নিতে ঝিলমিলের কপালে জমা ঘামের বিন্দু বিন্দু চকচক করে উঠল। অবেলায় রান্নাঘর থেকে মশলার ঘ্রাণ পেয়ে উপর থেকে শিউলি বেগম আর জেরিন নেমে আসে। ঝিলমিলকে রান্নাঘরে খাটতে দেখে শিউলি বেগম বিচলিত মুখে বললেন, তুমি আবারও রান্নাঘরে এসেছো? বাবা জানলে লেগে যাবে কিন্তু। কি করব আমি? না এলে বারিশ চাচ্চু রেগে যাবেন, এমনকি বাসায় থেকেও বের করে দেবে। আমি শিউলি বেগম ঝিলমিলকে দিকে কিছুক্ষণ থমকে তাকিয়ে রইলেন। গলার স্বর কিছুটা গম্ভীর করে বলেন, কাকে চাচ্ছু বলছো তুমি? কথাটা শুনতে এক মুহূর্তে চুপসে গেল ঝিলমিল। মাটির দিকে চোখ নামিয়ে মাথা নিচু করে ফেললো। সকালেও খেয়াল করেছিল, আমায় চাচি ডাকছো, বাবাকে দাদা বলছো, আর নিজের মামিকে ডাকছো চাচ্ছু, স্বামীকে ডাকছো চাচ্ছো। এখনো এগুলো ডাকলে হবে? কিছু বলো না ঝিলমিল। শুরু পায়ে নেক দিয়ে মেঝে টাইলস ঘষে লাগলো শিউলির বেগম। ঝিলমিল আর কাছে গিয়ে পরম মমতায় গালে হাত রেখে বলল, স্বামীকে কেউ চাচ্ছু বলে? পাগল মেয়ে। বিয়ে যেভাবেই হোক তরঙ্গ তোমার স্বামী, তোমার সারা জীবনের সঙ্গী। আর যেন এসব না শুনি। কথাটা শেষ করে শিউলি বেগম পাশে দাঁড়িয়ে থাকা নিজের মেয়ের জেরিনের দিকে ফিরে বলল, তোকে যেন আর কখনো ঝিলমিল আপু ডাকতে না শুনি, চাচিমা ডাকবি। জারিন মাথা নেড়ে অনুগত ভঙ্গিতে বলো, আচ্ছা আম্মু। চাচিমা, তুমি কি রান্না করছো? জারিনের মুখে চাচিমা ডাক শুনে ফিক করে হেসে দিল ঝিলমিল। জারিন নাকি তাতে এখন থেকে চাচি ডাকবে? শিউলি বেগম রাঙিয়ে মিসের রাগ দেখিয়ে বলল, আবার হাসছে, মারবো কিন্তু। ঝিলমিল নিজের হাসিটা সামলে নিয়ে জারিনের একটু কাছে এসে বলল, তোমার চাচ্চুর জন্য খাবার রান্না করছি। ওনার পেটে অসুখ হয়েছে, আমার হাতে খাবার ছাড়া অন্য খাবার হজম হয় না। শিউলি বেগম বিরক্ত নিঃশ্বাস ফেলে বলেন, ও আসলে কি চায়? এগুলো কিন্তু বাবার কোনো কানে গেলে আবার ঝামেলা হবে। বাসায় এত মানুষ থাকতে বারবার তোমাকে দিয়ে কেন রান্না করাবে? ঝিলমিল কিছু মুখ ফুটে বলার আগে হঠাৎ কোত্থেকে যেন জারিনটা হাজির হলো। দরজায় হেলান দিয়ে অট্টহাসিতে ফেটে পড়ে বলল, তোকে দিয়ে শেষে কিনা রান্না করাচ্ছে আমার চাচ্চু। আহারে, শেষেমেশে তুই আমার চাচার চাকরানি হয়ে গেলি। জারিফের এমন কুরুচিপূর্ণ
কথায় রাগে আর অসহায়ত্ব গলা দুটো লাল হয়ে উঠল মেয়েটার। ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো সে। ঝিলমিল জবাব দেওয়ার আগেই শিউলি বেগম ছেলেকে ঝাঁঝরানো গলায় বলল, জারিফ, কেমন অসভ্যের মতো কথা বলেছিস, যা এখান থেকে। যাবো মানে? প্রচন্ড খিদে পেয়েছে, খেতে দাও, দিচ্ছি যা। শিউলি বেগম বিরক্ত মুখে বললেন, কি কি রান্না হয়েছে আজকে? টেবিলে গিয়ে বস, যা রান্না হয়েছে নিয়ে আসে। কিন্তু জারিফ শোলো না। ঝিলমিলের বাড়ানো ধোয়া ওঠা বাটিগুলোর দিকে বাঁকা চোখে তাকালো। ঝিলমিল, তুই কি রান্না করেছিস রে? শুধু চাপ চোখে খাওয়াবি? আমি একটু টেস্ট করে দেখি। কথাটা বলতে বলতে সে হালকা চালের ঝিলমিলের বানিয়ে রাখা খাবারের বাটিগুলো দিকে হাত বাড়ালো। জারিফের আঙুল বাটিতে স্পর্শ করার আগেই পেছন থেকে বারিশ এসে তার হাতটা শক্ত করে চেপে ধরলো। ঠান্ডা বরফ শীতল গলায় বারিশ বলল, ধরবি না এগুলো। জারিফ চমকে উঠে কবজি ছাড়ানোর চেষ্টা করে শুধালো, কেন? কারণ এগুলো আমার। শিউলি বেগম আর জারিফ থমকে দাঁড়িয়ে রইল, আর ঝিলমিল দেওয়ালের সাথে সেটে গিয়ে নিঃশ্বাস আটকে ফেলল। জারিফ মুখখানা কিছুটা বাঁকা করে নিজের অসন্তুষ্টের আড়াল করার চেষ্টা করলো, কিন্তু বারিশের চোখের দিকে তাকিয়ে আর এক শব্দ বাড়াতে পারল না। বারিশ এক ঝটকায় তার হাতটা ছেড়ে দিয়ে ঝিলমিলের দিকে তাকালো। টেনে টেতে খাবার সাজিয়ে উপরে নিয়ে এসো। বারিশ কারোর উত্তরে অপেক্ষা না করে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। ঠিক তখনই চারপাশে থমথমে স্তব্ধতা চিরে স্ত্রীর কুণ্ঠিত কণ্ঠস্বর ভেসে এলো তার কানে, ও পাগল, পাগলু, শোনো পাগলু। নিমিষে স্তব্ধ হয়ে গেল বারিশের দীর্ঘ পায়ের পদক্ষেপ। সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো সে, তবে পেছনে ঘুরে তাকালো না। 1 ইঞ্চিও নড়ল না তার শরীর, শুধু পিঠে পেশিগুলো টান টান হয়ে উঠল। শিউলি বেগম অবিশ্বাস্য চোখে প্রথমে ঝিলমিল, তারপরে বারিশের পিঠের দিকে তাকালো। কি বলে এই মেয়ে? চাচু ডাকতে না করাই সোজা পাগলু। অন্য পাশে টুম্পা 2 চোখ কপালে তুলে হা হয়ে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল। ওরে পালিশ বাস মেয়ে, একটু আগেও আমার কাছে কান্নাকাটি কইরা কারাকারি নালিশ ঠুকলি, ডাকলি মেন্টাল এলিয়েন, আর এহুন হুট কইরা রং পাল্টাইয়া গইলা জল আইয়া সোজা পাগলু। মনে মনে আওড়ালো সে। সবচেয়ে মারাত্মক বিস্ফোরণটা ঘটলো জারিফের ভেতর। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা। বারিশ ধীরে গতিতে ঘাড় ফেরালো। কপালের ওপর দুটো সূক্ষ্ম ভাঁজ গভীর থেকে গভীরতর তার। চোখের করে তীব্র এক বিক্ষিপ্ত ও বোধগম্য বক্তৃতায় ছায়া ঝিলমিলের প্রথমে একটু ইতস্ত করে, পরক্ষেপে ভয় আর সংশয় ঝেড়ে ফেলে একদম সোজা বারিশের সেই বিভ্রান্ত চোখের ওপর দৃষ্টি স্থির রাখলো। গলার স্বর বেশ স্পষ্ট আর স্বাভাবিক রেখে বলল, হ্যাঁ, তোমাকেই ডাকছি। উপরে না গিয়ে এখানেই বসে খাই চলো। তুমি টেবিলে গিয়ে বসো, আমি খাবার আনছি। বারিশ এবার ভেতরে ভেতরে আরো অবাক হলো, তবে চেহারায় আর প্রকাশ করলো না। ঝিলমিল আর চোখে তাকালো জারিফের দিকে। জারিফের মুখটা তখন সত্যি দেখার মতো। চোয়াল বুঝে গেছে, ছোট চোখ দুটো রাগে কোটা থেকে বেরিয়ে আসার জোগাড়। বারিশ একবার জারিফের দিকে তাকিয়ে বিনা বাক্যে টেবিলে গিয়ে বসলো। ঝিলমিল আর দেরি করলো না। টুম্পার হাত থেকে টেটা নিজের হাতে নিয়ে সোজা সোজা ডাইনিং টেবিলে চলে এলো। বাটিগুলো ঢাকনা সরাতে ধোয়া ওঠা খাবারগুলো অত্যন্ত যত্নের সাথে সে প্রথমে বারিশের প্লেটে বেড়ে দিল। এরপর নিজের প্লেটেও পরিমিত খাবার বেড়ে নিয়ে বারিশের ঠিক পাশের চেয়ারটায় ঘেঁষে বসলো। টেবিলের ঠিক অন্য পাশে এসে বসেছে জারিফ। তার থমথমে মুখটা রাগের ছায়া স্পষ্ট। শিউলি বেগম ছেলের প্লেট খাবার বেড়ে দিতে লাগলেন, কিন্তু থালার দিকে তাকানোর কোনো আগ্রহই যেন জারিফের নেই। জারিফের জ্বলন্ত দৃষ্টি সোজা আড়াআড়ি গিয়ে আটকে আছে ঝিলমিলের ওপর। খাবার মুখে তোলার তো দূরের কথা, ঝিলমিলের এই আত্মবিশ্বাসী ভঙ্গিটা তার গলায় যেন কাটা হয়ে বিঁধেছে। এদিকে ঝিলমিল জারিফের সেই বিষাক্ত চাহনি পুরোপুরি উপেক্ষা করে বেশ শান্ত ভঙ্গিতে খাবার খাচ্ছে, যেন এই টেবিলে বারিশ আর সে ছাড়া আর কারো অস্তিত্ব নেই। নিজের হাতে খেতে পারবে নাকি খাইয়ে দিতে হবে, বাক্যটা বলে সে বারিশ জারিফ দুজনকেই খোঁচা দিল। বারিশ আবারও জারিফের দিকে তাকালো, দেখলো তার দৃষ্টি ঝিলমিলের উপর। খেতে থাকা ঝিলমিলের হাত থামিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, রুমে চলো। কেন? এখানে বসে খাই প্লিজ। শুনলো না বারিশ, টেনে নিয়ে গেল। যেতে যেতে টুম্পাকে বলল যেন খাবারগুলো রুমে দিয়ে আসে। ঝিলমিল আর বাড়াবাড়ি করলো না। নিঃশব্দে বারিশের টানে
সাথে নিজের পা মেলালো। টুম্পা খাবার দিয়ে আসার পর খাবার খেতে খেতে ঝিলমিল একবার বারিশকে জিজ্ঞেস করলো, খাবার কেমন হয়েছে চাচ্চু? বারিশ তখন ওয়াশরুম থেকে হাত ধুয়ে বের হচ্ছিল। টিস্যুতে হাত মুছতে মুছতে নির্ভাবনায় বলল, ভালো না। ঝিলমিলের খুব বলতে ইচ্ছে করলো ভালো না লাগলে যেন নিজে রেঁধে খায়, কিন্তু বলল না। সে নিজেও হাত ধুয়ে আসলো। বের হতেই পেছন থেকে বারিশের হুকুম ভেসে এলো, একটা শার্ট বের করো। বের হবে বের হব আমি একটু বিরক্তিতে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়লো ঝিলমিল। ওয়ারড্রোবে খুলে টেনে বের করলে একটা নিখুঁত আয়রন করা কুচকুচে কালো শার্ট। শার্টটা নিয়ে বারিশের সামনে গিয়ে বাড়িয়ে দিল, এই নিন। কিন্তু বারিশ কাপ কাপড়ে হাত দিল না। চোখে পলকে ঝিলমিলের বাড়িয়ে দেওয়া কবজিটা ধরে পিঠের পেছনে মুচড়ে ধরল। এত দ্রুত ঘটল যে ঝিলমিলের সাথে ওঠা সুযোগই পেল না। পিঠের সাথে হাত সেতে যেতে ব্যথায় একটু কোঁকড়ে উঠল সে। বারিশ তার কাছাকাছি এসে হাড় কাঁপানো কণ্ঠে ফিসফিস করে বলল, মানা করেছিলাম না চাচ্চু বলতে? টেল মি, কিসের প্রবলেম তোমার? ঝিলমিল ব্যথায় দাঁতে দাঁত চেপে বলল, আগে হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি। বিন্দুমাত্র ঢি ঢিলে করল না হাতের মুঠি যুবক। ঝিলমিলের চোখ দিকে তাকিয়ে রুট গলায় বলল, আগে বলো তোমার কি সমস্যা? মেয়েটা আবার খানিক ক্লান্ত ভঙ্গিতে চোখ বুজল। তারপর একটা শক্ত নিঃশ্বাস ছেড়ে মুখ ফিরিয়ে বলল, কোনো সমস্যা নাই, আর বলবো না। বারিশ এক মুহূর্তে আর থমথমে মুখের দিকে তাকিয়ে রইল। তারপর জিজ্ঞেস করলো, মনে থাকবে? থাকবে। একই কথা আবার বলছে, তবে লাভ হয়নি। তবু কবজিটা ছেড়ে দিল বারিশ। নিজের অবশ হয়ে আসা হাতটা টেনে নিয়ে গায়ে হাত বুলালো ঝিলমিল। জায়গাটা লাল হয়ে গেছে। বারিশ সেই দিকে কোনো নজর না দিয়েই আয়নার সামনে দাঁড়ালো। কালো শার্টটা গায়ের উপর চাপিয়ে দিয়ে শান্ত স্বাভাবিক গলায় হুকুম দিল, বোতামগুলো লাগিয়ে দাও। ঝিলমিলের মেজাজটা এবার সত্যি সত্যি চটে গেল। নিজের লাল হয়ে যাওয়া হাতটার দিকে একবার তাকিয়ে তারপর বারিশের দিকে অবিশ্বাস্য চোখে তাকে বলে, এটাও এটাও আমাকে করতে হবে? বারিশ কোনো জবাব দিল না। ঝিলমিল আর উত্তর আশা না করে এক পায়ে এগিয়ে এলো। গম্ভীর ভাব মুখে ফুটিয়ে চুপচাপ বারিশের শার্টের বোতামগুলো হাত লাগালো সে। চাচার বন্ধুকে আমি স্বামী মানব কিভাবে বলুন তো? প্রথমত আপনি আমার চাচ্চুর ফ্রেন্ড, তারপর হলেন হবু ফুপা, তার উপর আবার আমার ক্লাসের টিচার। এতগুলো সম্পর্ক পায়ে ঠেলে হুট করে আপনাকে স্বামী মেনে নেওয়া কি মুখের কথা? আপনার দিকে তাকাতে আমার চাচ্চু ডাকতে মন চায়। স্বামীর বুকে শার্টের বোতামগুলো লাগিয়ে দিতে দিতে বলল ঝিলমিল। তার ধমক খেয়েও খুব শান্তভাবেই নিজের যুক্তিগুলো উপস্থাপন করছিল মেয়েটা। শেষ বোতামগুলো লাগাচ্ছিল সে। ঝিলমিলের কথায় শেষ হতে না হতেই বারিশ চরম বিরক্ত নিয়ে আবার দুহাতে বোতামগুলো খুলতে শুরু করলো। একেবারে নির্বিঘ্ন ও শক্ত গলায় বলল, আসো বাসর করি, সব ঠিক হয়ে যাবে। সরাসরি এমন বাক্যে কান দিয়ে ধোয়া বের হলো কিশোরীর। পেটটাও মোচড় দিয়ে উঠল। বোতাম খোলা হাত দুটো চট করে ধপ করে বলল, আপনি এমন অশালীন কথা কেন বলছেন? বাড়ির শক্ত চোখে তাকালো নিচু কিন্তু কড়া গলায় বলল, কারণ আমি আর কোনো সমাধান দেখছি না। মেজাজ খারাপ করে দিচ্ছ বারবার। বউ আমাকে চাচ্চু ডেকে ঘুরে বেড়াচ্ছে। পাবলিক জানলে আমার ইজ্জত আর কিছুই অবশিষ্ট থাকবে না। এর চেয়েও ভালো স্বামীর অধিকার বুঝিয়ে দেই। তাই আমাকে দেখলে আর চাচ্চু ডাকতে মন চাইবে না। ঝিলমিল চোখ দুটো বড় বড় করে বালিশের হাত দুটো চেপে ধরে রেখে বলল, মুখ ফসকে বের হয়ে গেল, আর আমার দোষ কি? কি দোষ? আচ্ছা আর বলবো না। বাড়ির ঝিলমিলের দিকে কড়া চোখে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, এর কথা অনেকবার বলেছে, কিন্তু ফলাফল জিরো। আচ্ছা ডাকলে সমস্যা কি? চাচাই তো ছিলেন, আবার হয়েও যেতে পারেন। আবার হয়ে যেতে পারি মানে? আবার আব্বু এর সম্পর্ক মানে না। ফুপিকেও আপনার সাথে বিয়ে দিতে চায়নি, সেখানে তো আমি তার মেয়ে। দাদিমার জন্য চুপচাপ এখানে এখন আছে। আর আপনার আম্মাও এর সম্পর্ক মানে না। আর তুই হঠাৎ এমন ভিন্ন সম্বন্ধ? বিস্মিত নয়নে বালিশের চোখের দিকে তাকালো ঝিলমিল। চোখ দুটো একদম শান্ত, জমাট বাঁধলোর মতো স্থির, অনুভূতিহীন ঢাকা। সে নিষ্পিত চোখের চাহনিতে ঝিলমিলের বুকের
ভেতরটা থরথর করে কেঁপে উঠল। তোতলার সামনে ঝিলমিল জিজ্ঞেস করলো, কি বললেন? বাড়ির ঝিলমিলের চোখে চোখ রেখে বলল, আগের মতোই বরফের মতো ঠান্ডা ও নিচু স্বরে বলল, তোর কি মতামত? আ আমার আবার কি ইচ্ছে থাকবে? আপনি এভাবে তুই করে বলছেন কেন? আর এভাবে তাকাচ্ছেনই বা কেন? বারিশ চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস টানল। তারপর চোখ খুলে ঝিলমিলের দিকে স্থির দৃষ্টি রেখে ধীরে গলায় বলল, আমি তোমার মতামত জানতে চাইছি, বলো শুনি। জানি না তুমি কি চাও। আমি কি চাইবো? আমি কিছুই চাই না। বাদ দিন, এসব কথা পরে হবে। কোথাও না যাবে? যাব না, আমার ঘুম পাচ্ছে। ঝিলমিল বলল না, জারিফকে একটু শিক্ষা দিতে পারলেই ও বাড়ি ছেড়ে ভাগবে। বাড়ি আর কোনো প্রশ্ন করলো না, চলে গেল। তবে ঝিলমিলের ঘুমের 12টা বাজিয়ে তারপর গিয়েছে। টেবিলের উপর মোটা এক গাদা হোমওয়ার্কে ফাইল ফেলে দিয়ে গেছে, যা শেষ না করে আজ রাতে ঝিলমিলের ঘুমানো আর কোনো সুযোগ নেই। বারিশ মূলত বন্ধুদের ডাকে বাহিরে এসেছে। ধানমন্ডির লোকের পারে নিরিবিল আবাছা আলোয় ঢাকা ক্যাফের ওপে রুম রুফটপে বসে বন্ধুদের এই লেট নাইট আড্ডা। এই আড্ডায় মেহেরজ আছে, কিন্তু বারিশ আসার পর থেকে বারিশ সহ বন্ধুরা মেহেরাজ আর বারিশকে নিয়ে খেপাতে ব্যস্ত। কারণটা এক রাতের ব্যবধানে মেহেরাজ স্পে বন্ধু থেকে বারিশের চাচা শ্বশুর বনে গেছে। তবে বারিশের এসব আলতু ফালতু কথায় মোটেও কান নেই। সে চরে হেলান দিয়ে এক পা এদিক সরিয়ে অন্য পা আলতো একটা চেয়ারে তুলে নিজের মতো ধীরে সুস্থে সিগারেটের ধোঁয়া উড়িয়ে যাচ্ছে। বারিশের দিকে তাকিয়ে নীল আক্ষেপের সুরে বলল, তুই তো জবার বউ পেয়ে দিন দিন আমাকেই ভুলে যাচ্ছিস। তোদের মতো মনে রাখার মতো দুটো কারণ বল। নীল চোখে কপালে তুলল, বলল, বাহ, এত স্বার্থপর তুই, এখন বন্ধুত্বের মাঝেও কারণ খুঁজেছিস। পাশে বসে থাকা মেহেরজ এবার বেশ বিরক্ত নিয়ে বলল, বারিশ তুই এসব ছাইপাশ খাচ্ছিস কেন? আমার কিন্তু একদম পছন্দ না। বারিশ আগের মতোই বসে থেকে চোখ ঘোরালো মেহেরাজের দিকে। তারপর তার নজর গিয়ে পড়ে মেহেরাজের নিজের আঙুলে চেপে রাখা জ্বলন্ত সিগারেটের ওপর। নিজের দিব্যি টেনে যাচ্ছে আর মুখে বলছে পছন্দ না। সেই দিকে তাকিয়ে বারিশ নিষ্পিত গলায় বলল, তোর পছন্দ না তাতে আমার কি? দেখ, আমি এখন তোর চাচা শ্বশুর। আমার সামনে তুই এগুলো খেতে পারিস না। আর তাছাড়া আমার ভাইজি জানলে কষ্ট পাবে। মেহেরাজ গলার স্বর বেশ চড়িয়ে বলল, তাতে আমার কি? আবারও একই নির্বাক উত্তর দিল একগুঁয়ে যুবক, তোর কি মানে রে? এই দেখ, এসব বাজে অভ্যাস না সালে কিন্তু ঝিলমিলের বাপের বাড়ি ফিরিয়ে আনবো আমি। মেহেরাজের গলায় হুমকি, আমার বাড়ির আশেপাশেও যদি তোকে দেখি তো পা দুটো ভেঙে দেব। মেহেরজ সাথে সাথে বাকি বন্ধুদের দেখে ফিরে নালিশের সুরে বলে উঠল, দেখলি তোরা, একটা বারও দেখ চাচা শ্বশুরকে সামান্যতম সম্মানটুকুও দিচ্ছে না ও। কথাটা শোনা মাত্রই টেবিলের সবাই একসাথে হেসে উঠল। তাতে খোঁচা মেরে সামন সমস্বরে বলল, বন্ধুরা, আহা বারিশ, সিগারেট খাচ্ছিস কেন বলতো? তোর চাচা শ্বশুর তো এসব একদম পছন্দ করেন না। রাত ভালোই হয়েছে, 12টার কাছাকাছি। কোনো পূর্বাভাস ছাড়াই সিট ছেড়ে উঠে দাঁড়ালো বারিশ। এখানে এসে সিগারেট আর কফি খেয়েছে শুধু। সে একটা ওয়েটারকে ডেকে বলল, সবার বিল আমার শ্বশুর দেবে, বলে চলে গেল। একদম পেছন থেকে মেহেরজ গালি গালাগালি করেছে। বাকি বন্ধুদের হাসতে সেসবের কান দিল না। মেহেরজের বেপরোয়া ভাতিজি জামাই নিজের বাইকে চাবি 13টা আঙুলে নাচাতে নাচাতে রুফটপ নেমে গেল সে। বাড়ি চলে যাওয়ার পর মেহেরজ আর বেশিক্ষণ থাকলো না সেখানে। বন্ধুদের সবার বিল মিটিয়ে বাইক নিয়ে ব্যস্ত বেরিয়ে পড়লো সে। বারিশের এমন খামখেয়ালি ব্যবহার ভীষণ বিরক্ত মেহেরজ। বন্ধু হিসেবে বারিশের এই বেপরোয়া রূপ মেনে না গেলেও নিজের ভাইয়ের মেয়ে জামাই হিসেবে তাকে কোনোভাবে মেনে নিতে পারছে না সে। তার পুতুলের মতো নিষ্পাপ ভাতিজির একটা মার্জিত ভদ্র আর সভ্য জামাই ডিজার্ভ করে এমন একজন বাঁধনহারা লোক নয়। ভাবনার সুতোয় টান পড়লো হুট করে। অন্ধকার রাস্তায় আচমকা তার বাইকের একদম সামনে এসে পড়লো একটা লোক। অপ্রত্যাশিত এই ঘটনার ঘাবড়ে গিয়ে মেহেরজ কড়া ব্রেক কষলো, কিন্তু সামলাতে না পেরেই বাইক সহ উল্টে গিয়ে সোজা লোকটার গায়ের উপর গিয়ে পড়লো সে। লোকটা নিচে আর সে উপরে। ধরপড় করে মুখ তুলে তাকাতেই মেহেরজ চোখে পড়লো এক মধ্যবয়স্ক এক লোককে। বয়স 40-এর কোঠা পেরিয়ে নিশ্চিত। লোকটির চোখ দুটো বুজে অস্পষ্ট গলায় বিড়বিড় করে
বলে চলেছে, আমি আসছি বউ, আমি এবার আমি সত্যি চলে আসবো তোমার কাছে। লোকটার মুখে থেকে অসংলগ্ন বাক্যগুলো বের হতে মেহেরজ মুখটা কুঁচকে গেল। বাতাস জুড়ে মদের বিশ্রী দুর্গন্ধ ভেসে আসছে। তড়িঘড়ি করে লোকটার উপর থেকে সরে এলো সে। পকেট থেকে চট করে মাস্কটা বের করে নাকে চেপে ধরলো মেহেরাজ। তারপর পা দিয়ে আলতো ধাক্কা মেরে লোকটা ডেকে বলো, এই যে ভাই শুনছেন, উঠুন এখান থেকে। লোকটা চোখ না খুলে বিড়বিড় করে বলল, আমাকে ডেকো না তো, আমি মরে গেছি। আমি এবার আমার বউয়ের কাছে যাব। মেহেরাজ চারপাশটা এক নজর দেখে নিয়ে কড়া গলায় বলল, আপনি মরেননি, তবে এভাবে পড়ে থাকলে আর কিছুক্ষণ পর সত্যি সত্যি মরবেন। এই হাইওয়ে দ্রুত উঠুন এখান থেকে। কিন্তু লোকটার ওঠার কোনো নামই নিল না। রাস্তায় শুয়ে শুয়ে চোখ বুজে কি সব হাজিবাজি ফিসফিস করে বলেই চলো মাতাল বেটা। রাস্তার মাঝখানে মাতাল লোকটাকে ফেলে রাখা বিপজ্জনক বোঝে মেহেরাজ এবার বিরক্ত হলেও লোকটার জামায় কলা ধরে তাকে টেনে টেনে সোজা করলো। টেনে হেসে কোনো মতন রাস্তার একপাশে নিয়ে গিয়ে দাঁড় করালো তাকে। তার ঝাপসা চোখের দিকে তাকিয়ে মেহেরাজ অধৈর্য গলায় জিজ্ঞেস করলো, আপনার বাসা কোথায়? লোকটা কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে হঠাৎ হেসে উঠল জাহান্নামে। চোখ কুঁচকে বলল মেহেরাজ, মানে জাহান্নামে আবার কারো বাসা হয় নাকি? হয় হয়, জীবনে বহু পাপ করেছি, এটাও এখন আমার আসল বাসা। উফ, নাটক বন্ধ করে সোজা বলেন ঠিকানাটা কোথায়? লোকটা কোনো সোজা উত্তর দিল না। নিজের পকেট থেকে অনেক কসরত করে ফোনটা বের করে মেহেরাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার মেয়ে জানে। মেহেরাজ আর কথা না বাড়িয়ে ফোনটা হাতে নিল। ক্যারেক্টার লিস্টে গিয়ে দেখলো মামুনি নামে একটা নাম্বার সেভ করা আছে। কোনো উপায় না পেয়ে সে নাম্বারে ডায়াল করে দিল সে। ওপাশ থেকে কল রিসিভ হতেই একটা সিমসাম মিয়ালেম কণ্ঠ ভেসে এলো, হ্যালো বাবা, আমি এখন তোকে নিয়ে আসতে পারবো না, তুমি যেখানে আছো সেখানে চুপচাপ ঘুমিয়ে পড়ো তো। মেয়েটার কণ্ঠ জানালো নিশ্চিত ঘুমিয়ে পড়েছিল। মেহেরাজ নিজের গলায় স্বর কিছুটা কড়া করে বলে, হ্যালো শুনুন, আমি আপনার বাবা নয়, আপনার বাবা মাল খেয়ে টানা হয়ে হাইওয়েতে পড়ে আছে। আর একটু হলে আমাকে আমার সঙ্গে নিয়ে ওপরে চলে যেত। দয়া করে ড্রামা বন্ধ করেন, দ্রুত আপনার বাসার ঠিকানা বলুন। মেহরোজের এমন শক্ত গলা শুনে কয়েক সেকেন্ডে একদম নিস্তব্ধ হয়ে রইল ওপাশে মেয়েটি। হয়তো অপ্রস্তুত হয়ে পড়েছে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত বাসার ঠিকানা বলে দিল। কথা শেষ করে ফোনটা পকেটে পুরে নিল মেহরাজ। রাস্তায় বাইকটা আসার খাওয়ার কারণে ওর নিজের ডান হাতের কনুইয়ের কাজটা বেশ কিছুটা ছিলে গেছে, জ্বলছে ভীষণ। তার উপর এই বাড়িতে বাড়তি ওজনে ঢলে পড়া একটা মানুষের টেনে টুনে দাঁড় করাতে গিয়ে সে রীতিমতো হাঁপিয়ে উঠেছে। নিজের বাইকটা সোজা করে দাঁড় করিয়ে অমানসিক কষ্টে সে মাতাল লোকটা টেনে বাইকের পেছনে সিটে তুলল। লোকটা যাতে পেছন থেকে গড়িয়ে পড়ে না যায় সেজন্য লোকটাকে দুটো হাত টেনে নিজের পেটের সাথে শক্ত করে মুড়িয়ে পেঁচিয়ে নিল মেহরাজ। তারপর এক হাত কোনো মতে বাইকের হ্যান্ডেল সামলে আর অন্য হাতে পেছনে মাতালটাকে শক্ত করে ধরে রেখে গন্তব্যের দিকে রওনা দিল সে। চলন্ত বাইকের হাওয়ায় মাতাল লোকটা নিজের সমস্ত ভার ছেড়ে দিয়ে সোজা মেহেরজের পিঠের মাথায় রেখে শান্তিতে ঘুমিয়ে পড়ল। পিঠের উপর মদের দুর্গন্ধযুক্ত এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ পেয়ে মেহেরজের পিত্তি জ্বলে গেল। দাঁতে দাঁত চেপে আকাশের দিকে মুখ করে বিড়বিড় করে উঠল ও সে, ও গড, মুভিতে নায়কের গাড়িতে সামনে এসে পড়ে সুন্দরী নায়িকা, নায়ক গিয়ে নায়িকার উপর পড়ে, অ্যাক্সিডেন্ট কিস হয়, আর আমি গিয়ে পড়লাম পারফিউমহীন মাতালের উপর। গভীর রাতে বাড়ি ফেলো বারিশ। ড্রয়িং রুমে বাতিটা জ্বালানোই ছিল। কদম ফেলাতে সোফায় বসে থাকা তার বাবা চঞ্চল শেহরিয়ার মুখোমুখি হতে হলো ওকে। গলার স্বর গম্ভীর করে চঞ্চল সাহেব জিজ্ঞেস করলেন, এত রাত অবধি কোথায় ছিলি? ভাবলেশহীন মুখে উত্তর দিল বারিশ, বন্ধুদের সাথে। চঞ্চল সাহেবের চোয়াল শক্ত হয়ে এলো। ছেলের এই উদাসীনা সহ্য করা কঠিন। নিজের স্বভাব এবার একটু বদলাও। নতুন বউকে ঘরে ফেলে রেখে তুমি রাত বিরাতে বাইরে আড্ডা দিতে বেড়াচ্ছ। এখন অন্তত নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। তার স্বর কঠোর। বারিশ থামলো। বাবার দিকে এক পলক চাইলো। ওর চোখে মুখে বিন্দুমাত্র পরিবর্তনের তাগিদ নেই। ঠান্ডা গলায় জবাব দিল, পারবো না।
আমাকে এভাবে মেনে নিয়ে যা থাকার সে থাকবে, আর না থাকার থাকলে সোজা চলে যাবে। চন্দ্র সাহেবের উত্তরে অপেক্ষা না করে সে নিজের রুমের দিকে হেঁটে গেল। চন্দ্র সাহেব দীর্ঘশ্বাস ফেলে বসে রইলেন। তারপর লাইট নিভিয়ে নিজের ঘরে শুতে চলে গেলেন। বাড়ির রুমের দরজায় লকটা খুলে ভেতরে ঢুকতে দেখলো চারপাশ ঘুটঘুটে অন্ধকার। বারান্দা থেকে আসা সামান্য একটু হালকা আলোয় রুমের অবয়ব স্পষ্ট হচ্ছে কিছুটা। বিছানার দিকে তাকাতেই ওর চোখ পড়ল ঝিলমিলের ঘুমে আছে। একটা কোল বালিশে শক্ত করে বুকের সাথে জড়িয়ে গায়ে চাদর টেনে শান্ত হয়ে শুয়ে আছে মেয়েটা। বারিশ ধীরে পায়ে গিয়ে বিছানার পাশে দাঁড়ালো। নিঃশব্দে কিছুক্ষণ ঘুমান্ত মেয়েটার বিষণ্ণ মুখের দিকে নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল। তারপর ঝিলমিলের কাঁধে হাত দিয়ে সামান্য ধাক্কা দিয়ে ডেকে তুলল। কয়েক মুহূর্ত পর ঘুমে ঘুমে চোখে খুব কষ্ট করে চোখ মেলালো ঝিলমিল। আধো ঘুমে জড়ানো গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? বাড়ির সোজা দাঁড়িয়ে থেকে নিচু গলায় বলল, আমার খিদে পেয়েছে। ঝিলমিল সামান্য ভ্রু কুঁচকে তাকালো। গলার স্বর তখনও ভারী। তো খাবার গরম করে দাও। ঝিলমিল অন্ধকারে এক দৃষ্টিতে বারিশের মুখের দিকে তাকিয়ে রইল এক মুহূর্ত। কোনো প্রতিবাদ করলো না, কোনো কড়া কথাও বললো না, শুধু লোকটার এই অসময়ে হুকুমটা মেনে নিতে না পেরেই কেঁদে দিল। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গল্প শুকনো পাতার নুপুর পায়ে চলবে।